আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার আগামী 5 বছরের মধ্যে বস্তারকে সবথেকে উন্নত আদিবাসী অধ্যুষিত অঞ্চল হিসেবে গড়ে তুলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 3 দেশ সফরের প্রথম পর্যায়ে জর্ডন যাচ্ছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে 2025 সালের জাতীয় শক্তি সংরক্ষণ পুরস্কার প্রাপকদের হাতে তুলে দেবেন। পশ্চিমবঙ্গের সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা, মূল উদ্যোক্তা গ্রেপ্তার। মিশরকে হারিয়ে ভারত স্কোয়াশ বিশ্বকাপের ফাইনালে উঠেছে। ভারত আজ তৃতীয় টি-20 ক্রিকেট ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। একমাত্র শান্তি বিকাশের পথ সুগম করতে পারে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন। ছত্তিশগড়ের জগদলপুরে বস্তার অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে তিনি বলেন, নকশালপন্থী মনোভাব কখনোই কারো উপকারে আসে না। 2026 সালের 31শে মার্চের মধ্যে দেশ থেকে নকশালবাদ সম্পূর্ণরূপে নির্মূল করতে সরকার অঙ্গীকারবদ্ধ বলে তিনি জানান। শ্রী শাহ বলেন, কেন্দ্র ছত্তিশগড়ের বস্তার ডিভিশনকে আগামী 5 বছরের মধ্যে দেশের সবচেয়ে উন্নত আদিবাসী অঞ্চলে রূপান্তরিত করার সংকল্প নিয়েছে। নিষিদ্ধ মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্তদের অস্ত্র ত্যাগ করে সমাজের মূল স্রোতে ফিরে আসার আহ্বান জানান তিনি। বস্তারের পরিবর্তিত চিত্র তুলে ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভয়ের পরিবর্তে এখন মানুষ নতুন সম্ভাবনার স্বপ্নে বিভোর। যেখানে একসময় গুলির শব্দ বাতাসে ভেসে বেড়াতো, সেখানে এখন স্কুলের ঘণ্টা ধ্বনিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 3 দেশ সফরের প্রথম পর্যায়ে জর্ডন যাচ্ছেন। সে দেশের রাজা দ্বিতীয় আবদুল্লাহ বিন আল হোসেনের আমন্ত্রণে প্রধানমন্ত্রীর এই দ্বিপাক্ষিক সফর। ভারত ও জর্ডনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের 75 বছর পূর্তিও হচ্ছে এবছর। নতুন দিল্লি এবং আম্মানের মধ্যে উচ্চ পর্যায়ের রাজনৈতিক সংযোগের আবহে প্রধানমন্ত্রীর এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ভারত ও জর্ডনের মধ্যে মজবুত অর্থনৈতিক বন্ধন রয়েছে। জর্ডনের তৃতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার হিসেবে ভারত ও সে দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 280 কোটি মার্কিন ডলারে পৌঁছেছে। জর্ডন মূলত ভারতে সার, ফসফেট এবং পটাশ সরবরাহ করে থাকে, যা ভারতের কৃষিক্ষেত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিপাক্ষিক সহযোগিতার অঙ্গ হিসাবে জর্ডন ইন্ডিয়া ফার্টিলাইজার কোম্পানি গড়ে তোলা হয়েছে। ভারতের ইফকো এবং জর্ডন ফসফেট মাইন্সের যৌথ উদ্যোগে গড়ে তোলা এই কোম্পানি ভারতে ফসফরিক অ্যাসিডের রপ্তানি অক্ষুণ্ণ রাখবে। এছাড়া ভারতের 15টি পোশাক কোম্পানি জর্ডনে পোশাক রপ্তানি করে থাকে। মুক্ত বাণিজ্য চুক্তির আওতায় এই কোম্পানিগুলি সেদেশে বিশেষ সুবিধা ভোগ করে থাকে। ভারত ও জর্ডনের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে সেদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত মনীষ চৌহান দুদেশের মধ্যে মজবুত বাণিজ্য সম্পর্কের কথা তুলে ধরেন। There is an excellent relationship already between India and Jordan in all spheres, be it economic or cultural. We are the fourth or now perhaps the third largest trading partner with Jordan. We have a very strong cooperation in the field of food security. We also have a very strong cultural and people-to-people connect. There is a vibrant Indian community of approximately 18,000 people. And together with our Indian community, they provide the backbone on which we are building stronger and stronger ties between our two friendly countries. 3 দেশ সফরের পরবর্তী পর্যায়ে প্রধানমন্ত্রী 16 ডিসেম্বর ইথিওপিয়া যাবেন। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আবিই আহমেদ আলীর সঙ্গে তার একক ও প্রতিনিধি পর্যায়ের বৈঠক হবে। সেখান থেকে সফরের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী ওমান যাবেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বন্দে ভারত এক্সপ্রেস যে এলাকা দিয়ে যাবে সেখানে স্থানীয় খাবার যাত্রীদের পরিবেশন করার বিষয়ে আজ আলোচনা করেছেন। রেল ভবনে ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করার সময় তিনি বলেন, এর মাধ্যমে যাত্রীরা স্থানীয় রান্নার স্বাদ পাবেন। মন্ত্রী আরও বলেন, আইআরসিটিসির ওয়েবসাইটে কঠোর নজরদারি চালানোর ফলে এখন প্রতিদিন 5,000 নতুন অ্যাকাউন্ট তৈরি হচ্ছে। আগে দৈনিক 1 লক্ষ অ্যাকাউন্ট তৈরি হতো। যাত্রীরা যাতে সহজেই টিকিট কাটতে পারেন তার জন্য প্রয়োজনীয় নজরদারি চালাতে নির্দেশ দেন মন্ত্রী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে 2025 সালের জাতীয় শক্তি সংরক্ষণ পুরস্কার প্রাপকদের হাতে তুলে দেবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বিদ্যুৎ ও আবাসন মন্ত্রী মনোহর লাল, বিদ্যুৎ প্রতিমন্ত্রী শ্রীপদ নায়েক প্রমুখ। উল্লেখ্য, শক্তি সাশ্রয় এবং শক্তি সংরক্ষণের ব্যবহারিক অনুশীলন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে ভারতের শক্তি মন্ত্রক 1991 সাল থেকে আজকের দিনটিকে জাতীয় শক্তি সংরক্ষণ দিবস হিসাবে উদযাপন করে আসছে। কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ সিবিডিটি করদাতাদের তাদের আয়কর রিটার্ন হালনাগাদ করতে এবং যে সমস্ত ভুল দাবি জানানো হয়েছিল তা নাজ ক্যাম্পেনের আওতায় প্রত্যাহার করতে বলেছে। এই ক্যাম্পেনের অঙ্গ হিসাবে চলতি মাসের 12 তারিখ থেকে সংশ্লিষ্ট করদাতাদের মোবাইল এবং ইমেলে এ সংক্রান্ত বার্তা পাঠানো শুরু হয়েছে। সিবিডিটি থেকে পাঠানো সব তথ্য যাতে করদাতাদের কাছে পৌঁছয় সেজন্য তাদের জমা দেওয়া সব নথিতে সঠিক মোবাইল নম্বর ও ইমেল আইডি উল্লেখ করতে হবে।
ডিসেম্বর থেকে বিকেল 5:10 সংবাদের সময় 5 মিনিট বেড়ে 10 মিনিটের হচ্ছে। একই সঙ্গে গ্রামাঞ্চলের খবর আরও বেশি করে শ্রোতাদের কাছে পৌঁছে দিতে ওই দিন বেলা 12:30 এবং সন্ধ্যে 6:35 গ্রামীণ সংবাদের সময়সীমা 3 মিনিটের বদলে 5 মিনিটের হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। নতুন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এইমস ভারতে উন্নত মানের স্ট্রোক চিকিৎসার জন্য সুপারনোভা স্টেন্টের রোগীদের ওপর বিশেষ পরীক্ষা করেছে। এইমস জানিয়েছে, সুপারনোভা দেশের বিপুল সংখ্যক রোগীর কথা ভেবেই তৈরি করা হয়েছে, যেখানে পশ্চিমের দেশগুলির তুলনায় কম বয়সীদের স্ট্রোকের প্রভাব অনেক বেশি। সুপারনোভা এর মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়ার 300-এরও বেশি রোগীর ওপর চিকিৎসা করেছে। মেডিকেল ইনস্টিটিউট জানিয়েছে, সুপারনোভা স্টেন্ট এখন দেশে তৈরি করা হবে, যা প্রতি বছর স্ট্রোকে আক্রান্ত 17 লক্ষেরও বেশি রোগীর জন্য আশার আলো দেখাবে। পাঞ্জাবে জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির নির্বাচনে ভোট গ্রহণ আজ সকাল 8টা থেকে শুরু হবে। আম আদমি পার্টি, কংগ্রেস, শিরোমণি অকালি দল, বিজেপি এবং নির্দল সহ 9,000-এরও বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। ভোট গ্রহণ চলবে বিকেল 4টে পর্যন্ত। ভোট নেওয়া হচ্ছে ব্যালট পেপারে। ভোট গণনা 17 ডিসেম্বর। এদিকে তেলেঙ্গানাতেও আজ গ্রাম পঞ্চায়েত নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণ করা হবে। এই পর্যায়ে 4,332টি আসনে বিভিন্ন দলের প্রার্থীদের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হবে। জাতীয় রাজধানী অঞ্চলে বাতাসের গুণগত মান অত্যধিক খারাপ হওয়ার কারণে দিল্লির শিক্ষা দপ্তর সেখানকার সমস্ত স্কুলে নবম শ্রেণী পর্যন্ত সব ক্লাসের এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের হাইব্রিড মোডে ক্লাস নেবার নির্দেশ দিয়েছে। কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্টের জারি করা এক নির্দেশিকার প্রেক্ষিতে শিক্ষা দপ্তরের এই সিদ্ধান্ত। ওই নির্দেশিকায় গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের আওতায় 4র্থ স্তরের সতর্কতার গ্রহণের কথা বলা হয়েছে। এই স্তরে সমস্ত নির্মাণ কার্য এবং অপ্রয়োজনীয় ট্রাক জাতীয় রাজধানী অঞ্চলে ঢোকা থেকে বিরত থাকবে। দশম এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের অবশ্য স্কুলে গিয়েই ক্লাস করতে বলা হয়েছে। আইসিসের সঙ্গে যুক্ত সাকিব নাচান মামলার তদন্তের অঙ্গ হিসেবে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি 40টি জায়গায় তল্লাশি চালিয়েছে। সন্ত্রাসবাদী কার্যকলাপে ইন্ধন যোগানোর অভিযোগে সাকিব নাচানকে আগেই ইডি গ্রেপ্তার করেছিল। মুম্বাইয়ের নিকটবর্তী পদগা বরিভালি অঞ্চল, দিল্লি, কলকাতা, হাজারিবাগ, প্রয়াগরাজ, দমন এবং রতনগিরি সহ একাধিক জায়গায় চলে অভিযান। উদ্ধার হয়েছে নগদ অর্থ, সোনা সহ একাধিক আপত্তিকর সরঞ্জাম। পশ্চিমবঙ্গের সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার জন্য উদ্যোক্তা শতদ্রু দত্তকে 2 ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশের মহানির্দেশক রাজীব কুমার জানিয়েছেন, আয়োজকদের টিকিটের টাকা ফেরতেরও নির্দেশ দেওয়া হয়েছে। এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। এর আগে রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস অনুষ্ঠানের আয়োজক এবং স্পন্সরদের দ্রুত গ্রেপ্তার করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দেন। এই দিনটিকে কলকাতার ক্রীড়াপ্রেমী মানুষদের জন্য কালো দিন বলে উল্লেখ করেন তিনি। এদিকে এই ঘটনায় রাজ্য সরকার অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করেছে। ওই তদন্ত কমিটি গতকালই বৈঠকে বসে মুখ্য সচিব মনোজ পন্ত জানান, গোটা ঘটনার যাবতীয় রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন তার রূপরেখা তৈরি হবে। আজ দুপুরে এই কমিটি ঘটনাস্থল পরিদর্শন করবে বলে তিনি জানান। আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি ভারত সফরের দ্বিতীয় ধাপে গত সন্ধ্যায় হায়দ্রাবাদে যান। তার সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ, রড্রিগো ডিপল। মেসিকে স্বাগত জানান তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। সন্ধ্যে 7:50 প্রদর্শনী ম্যাচের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিকে রাজ্য ফুটবল সংস্থা আইএফএ গতকাল বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া ঘটনাবলী প্রসঙ্গে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আইএফএ এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্ব ফুটবলের অন্যতম নক্ষত্র লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও রদ্রিগেজ ডিপলকে নিয়ে অনুষ্ঠান সম্পূর্ণভাবে একটি বেসরকারি সংস্থার উদ্যোগ। আইএফএ কোনোভাবেই এই উদ্যোগে জড়িত ছিল না। ভারত স্কোয়াশ বিশ্বকাপ 2025-এর ফাইনালে উঠেছে। চেন্নাই অনুষ্ঠিত সেমিফাইনালে ভারত গতবার চ্যাম্পিয়ন মিশরকে 3-0 ব্যবধানে পরাজিত করে। ভারত আজ তৃতীয় টি-20 ক্রিকেট ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার আগামী 5 বছরের মধ্যে বস্তারকে সবথেকে উন্নত আদিবাসী অধ্যুষিত অঞ্চল হিসেবে গড়ে তুলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 3 দেশ সফরের প্রথম পর্যায়ে জর্ডন যাচ্ছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে 2025 সালের জাতীয় শক্তি সংরক্ষণ পুরস্কার প্রাপকদের হাতে তুলে দেবেন।
পশ্চিমবঙ্গের সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা, মূল উদ্যোক্তা গ্রেপ্তার। খবর শেষ হলো, এর পরের খবর 7:25 মিনিটে।